প্রশ্ন, বর্তমান বিধায়ক যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে আপনার তাকে ভোট দেওয়ার সম্ভাবনা কতটা? এবং সামগ্রিকভাবে যেটা বলা হচ্ছে, খুব সম্ভবত ভোট দিন বর্তমান বিধায়ককে 26.9%, ভোট দেওয়ার সম্ভাবনা কম বর্তমান বিধায়ক, পছন্দ করবে অন্য প্রার্থী, এইরকম সম্ভাবনা হচ্ছে 25.2%। হয়তো ভোট দেব 6.1%, খুব অসম্ভব 24.9%, বলতে পারছি না 17%, আবার অনেকেই বলছেন 6.8%। অর্থাৎ বর্তমান বিধায়ক যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তাকে যে কতটা সংখ্যক মানুষ ভোট দেবেন সেটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন কিন্তু রয়েছে। তার মানে কি বিধায়কদের ওপর বা যারা নির্বাচিত তাদের ওপর আস্থা কমছে বলে মনে হয়? একদম একদম, কিন্তু তুমি দেখো সংখ্যা দুটো কিন্তু 1%ও নয়, 25-26, এটা কিন্তু মনে রাখতে হবে, খুব একটা সতর্ক করার মতন সংখ্যা। মূল বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনযাপন একরকম, কিন্তু তার দলের বিধায়কদের তারা তাদের গাড়ির আগে নিরাপত্তার গাড়ি নেয়, হুটার বাজিয়ে যায় এবং কনভয় নিয়ে যায়, এগুলো কিন্তু সাধারণ মানুষ মেনে নেয় না। এবং গত 5 বছরে বহু বিধায়ক, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, শাসক দল বা বিরোধী দল বিজেপি, সেখান থেকেই কিন্তু এই যে ভোট ভাইব যে সমীক্ষা করেছে সেখানে বলা হচ্ছে যে খুব সম্ভবত বর্তমান বিধায়ককে ভোট দেবেন 26.9, আর যারা দেবেন না 25.2। তার মানে এর থেকে স্পষ্ট একদম শেয়ানে শেয়ানে টক্করটা চলছে। এক্সিস্টিং এমএলএ বা বর্তমান বিধায়ককে হয়তো অনেকেই পছন্দ করবেন না বিগত 5 বছরের সমীক্ষা নিরিখে, আবার কিছু কিছু জায়গার বিধায়ক তাই এত ভালো কাজ করেছেন বা মানুষের সঙ্গে এত বেশি জনসংযোগ করেছেন, সামাজিক অনুষ্ঠানে তারা যান, মানুষের সঙ্গে দেখা হলে কথা বলেন সৌজন্য মেনে, সেখান থেকে কিন্তু বেশ কিছু বিধায়ককে অনেকেই ভোট দেবেন। একদম, মানে কোথাও গিয়ে এই যে বেকারত্ব অর্থাৎ অ্যান্টি ইনকামবেন্সি, এটা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। পরের পয়েন্টটাতে এবার যাই। পরেরটা হচ্ছে বর্তমান বিধায়ক যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে আপনার তাকে ভোট দেওয়ার সম্ভাবনা কতটা? এইখানে আমরা যখন আলোচনা করছিলাম কৌশিক, তোমার নিশ্চয়ই মনে আছে যে একই বিধায়কের ওপর ভরসা রাখতে কোথাও একটা মানুষ তারা রাখতে চাইছেন না, কুণ্ঠা বোধ করছেন যে রাখবো কি রাখবো না, বলতে পারছি কি পারছি না। কিন্তু এখানে এসসি খুব সম্ভবত বলছেন 22%, এসটি 18%, হিন্দু ওবিসি 22%, হিন্দু জেনারেল 28%, মুসলিম হচ্ছে 33%। অসম্ভব বলছেন 22%, এসটি বলছেন 17%। মানে এই যে জায়গাটা, এটা কিন্তু ভীষণভাবে একটা কন্ট্রাডিক্টরি, যে দেব কি দেব না, হয়তো শেষ মুহূর্তে গিয়ে বড় কোনো একটা প্রকল্প, ধরো লক্ষ্মীর ভান্ডারের টাকা হঠাৎ করে বেড়ে গেল, কিংবা হয়তো কন্যাশ্রী প্রকল্পের টাকা আরো কিছুটা বাড়িয়ে দেওয়া হলো, তো তখন সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সরকারের ওপর মানুষের খানিকটা হলেও নির্ভরশীলতা বাড়বে, তখন কিন্তু ভোটে একটা অন্যরকম প্রভাব পড়বে। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে উঠে আসে। এবারে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে এই সমীক্ষাটা চালানো হয়েছিল এবং কিভাবে ভোট ভাইবস এই তথ্যগুলো বিশ্লেষণ করেছে। এবারে আপনাদেরকে সেই বিষয়টা একটু জানাই এবং একই কথা আবারও বলবো যে এআই এর মাধ্যমে আমরা এটাকে ট্রান্সলেট করেছি, বানান কিছু ভুল থাকতে পারে, ভুল ত্রুটি মার্জনীয়। আপনাদেরকে এবার ভোট ভাগাভাগির অনুপাতটা বলে দিই, জমি জরিপের কি কি তথ্য। বর্তমান ভোটের অভিপ্রায় দেখাচ্ছে তৃণমূল 39.6% এগিয়ে, বিজেপি 30.5% এগিয়ে, বাম কংগ্রেস 7.3, সিদ্ধান্তহীন 18.5%। এইরকম ফলাফলে নির্ধারণে উল্লেখযোগ্য অনিশ্চিত ভোট প্রায় 5 জন ভোটারের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মুসলিমদের মধ্যে 23%, হিন্দু সাধারণ শ্রেণী 20% এবং উপজাতিদের মধ্যে 19% সিদ্ধান্তহীনতার হার বেশি। মুসলিমদের মধ্যে তৃণমূল কংগ্রেস, হিন্দু সাধারণ শ্রেণী যে এগিয়ে, যেখানে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসরদের মধ্যে বিজেপি এগিয়ে, যেগুলো আমরা এতক্ষণ ধরে বিশ্লেষণ করলাম। তরুণদের মধ্যে বিজেপি 7% এগিয়ে, 18 থেকে 24 বছর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে এগিয়ে, যেখানে প্রবীণ নাগরিকদের মধ্যে সর্বোচ্চ 21% এগিয়ে। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে তৃণমূল কংগ্রেস বেশি সমর্থন পাচ্ছে, যা নারীদের ক্ষমতার আবেদনকে তুলে ধরছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে লক্ষ্মীর ভান্ডার। অবশ্যই দেখো কৌশিক, এই জায়গাটাতে কিন্তু মেয়েদের মধ্যে মানে লক্ষ্মীর ভান্ডারটা যে নারীদেরকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রেখেছেন এখানে স্পষ্ট। মূল সমস্যাগুলো কি কি? মূল সমস্যা বেকারত্বের হার, তারপরে আইন শৃঙ্খলা, মহিলা নিরাপত্তা, দুর্নীতি। আমি তোমার কাছে এই জায়গাটা একটু ছোট্ট করে জানতে চাইবো, এই যে রাত্রি 9টার পর মেয়েদের বেরোনো উচিত নয়, যে বিষয়গুলো আমরা দেখছিলাম যে রাত্রিবেলা কেন মেয়েরা বেরোবে, নানা রকম কথা উঠছিল মুখ্যমন্ত্রীর একটা ছোট্ট বক্তব্যকে কেন্দ্র করে, তাহলে কি সেই জায়গাটাও কোথাও একটা আইন শৃঙ্খলার ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ? কিন্তু দেখো, মুখ্যমন্ত্রী কিন্তু সেক্টর 5-এ যারা কল সেন্টারে কাজ করে বা তথ্য
আইটিতে, ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তিতে যারা কাজ করেন সেই সব মহিলাদের জন্য কিন্তু অতিরিক্ত পুলিশ টহলদারির ব্যবস্থা করেছেন। লালবাজারে মহিলা পুলিশ নিয়োগ করা হয়েছে এবং লালবাজারে মহিলা পুলিশ তারাই গাড়ি চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মহিলাদের রেস্কিউ করতে বা সমস্যায় পড়লে পরে। প্রত্যেক সরকারেরই একটা করে এরকম উইংস বা শাখা থাকে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেখো 2021-এ মমতা ব্যানার্জি ক্ষমতায়, তার আগে কামদুনি হয়েছে, পার্ক স্ট্রিট হয়েছে, এবারেও যদি বড় কিছু ঘটনা ঘটে তার থেকে সরকার পড়ে যাবে এমনটা মনে করার কারণ নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্সট্রা মাইলেজ দিয়েছে তার সরকারি প্রকল্পগুলো, যেটা নিয়ে সেটা এখানে একেবারে একদম প্রভাবিত। আমি একটুখানি সরকারের কর্মক্ষমতা কি কি বিশ্লেষণ করা হয়েছে, বর্তমান রাজ্য সরকারের একটা মিশ্র পর্যালোচনা দেখা গিয়েছে, সেটা আমরা এখানে দেখলাম। এর অর্থ হচ্ছে একটা মেরুকৃত ভোটার গোষ্ঠী যেখানে 12.6% তারা কিন্তু নিজ সন্তুষ্টি রেটিং দিয়েছে, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে ইতিবাচক রেটিং, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইতিবাচক রেটিং, আর রাজ্য সরকারের কর্মক্ষমতা 50%-এরও বেশি এসসি এসটি সম্প্রদায় অসন্তুষ্ট, এটা এখানে পরিলক্ষিত হচ্ছে। শুধু একটা কথা আমার বলার এখানে, রাজ্য সরকারি কর্মচারীদের যে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারেন, সরকারের সবকিছু যে ভালো তা তো নয়, কিছু তো সমালোচনার জায়গাও থাকবে। তারা কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে বেশ কিছুটা পিছিয়ে, ডিএ মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু এখনো একটা ক্ষোভের মুখে রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যা নেই করে এ রাজ্যে কিন্তু অনেক, তাদের ভোট কিন্তু সংখ্যালঘু ভোটের কাছাকাছি, তারা অখুশি। তাদের ভোট কোন দিকে যাবে এখনই বলা যাচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে মহার্ঘ ভাতা ঘোষণা করেন, 44% মহার্ঘ ভাতা পেন্ডিং রয়েছে, মানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাকটা অনেকটা, এবং নবম পে কমিশন, অষ্টম পে কমিশন হলে পরে তো আরো বেড়ে যাবে সেই ফারাকটা। তিনি যদি পারেন মহার্ঘ ভাতা দিতে, তাহলে আমি বলছি এই ভোটের ফলাফল কিন্তু অনেকটাই উল্টে যাবে। একদম। আমি একটু খুব চটপট এই জায়গাগুলোর দিকে একটু নজর রাখি, আমরা আমাদের সময় একদম শেষের পথে। ভোটদানের বিবেচনা কি কি শীর্ষে রয়েছে মমতা সরকারের কাজ, যেটা কৌশিক তুমি বললে, উন্নয়ন, প্রধান যে ভোটদানের বিবেচনাগুলো, উন্নয়ন, সমস্যা, তরুণদের জন্য নেতৃত্বের সর্বোচ্চ বিবেচ্য বিষয়, মধ্যবয়সী প্রবীণ নাগরিকরা হলেন মমতা সরকার কর্তৃক সম্পাদিত কাজ, তপশিলি জাতি এবং ওবিসিদের জন্য সর্বোচ্চ বিবেচ্য বিষয় হলো নেতৃত্ব, জাতি, ধর্ম এবং মুসলিমরা সেই সঙ্গে সাধারণ বিভাগ মমতা সরকার কর্তৃক সম্পাদিত। এবার আপনাদেরকে বলি বিজেপির চ্যালেঞ্জ কি কি, মানে এই যে ভোট সুইং এর কথা আমরা বলছিলাম, সেটা বিজেপির সব থেকে বড় চ্যালেঞ্জ কি। একাধিক চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন উত্তরদাতারা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব, বাংলার সংস্কৃতি না বোঝা। কারণ আমরা দেখি যে বাংলায় সভা করতে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসেন, তারা কিন্তু বাংলা ভাষা, বাঙালির সেন্টিমেন্ট তারা কতটা তাদের মতো করে মিশে গিয়ে কথা বলতে পারেন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এরপরে হচ্ছে ক্যারিশম্যাটিক নেতার অভাব, 21.8% বলতে পারছেন না বলে মনে করেন যে ভোটার বিজেপির নির্দিষ্ট দুর্বলতা সম্পর্কে স্পষ্ট মতামত তৈরি করেননি। তারপরে হচ্ছে বাংলার সংস্কৃতি না বোঝা, মানে বাংলার কারিশমা। এবার ওয়াইল্ড কার্ড ফ্যাক্টর কি হতে পারে, বরখাস্ত হওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন